আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি এই সংবাদ শিরোনামগুলো। বিশেষ সাংবিধানিক অর্ডারে জুলাই সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞ কমিটির পরামর্শ, সাংবিধানিক নৈরাজ্য বলে বিএনপি সহ কয়েক দলের মন্তব্য। জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার সাথে যোগ দেবেন 3 রাজনৈতিক দলের 4 প্রতিনিধি, রোহিঙ্গা সংকট নিয়ে বিশেষ সভার কর্মসূচি। ফেব্রুয়ারির প্রথম ভাগে উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনে আবারও প্রতিশ্রুতি দিলেন প্রধান উপদেষ্টা, কিছু মহল পেছানোর চেষ্টা করছে অভিযোগ। জামাত দেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায় বলে বিএনপির দাবি, পিআর নিয়ে ইসলামী দলগুলোর আন্দোলনে অস্থিতিশীলতার আশঙ্কা। কয়েক দফা দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক ও রেলপথ অবরোধে দুর্ভোগ। এবং সবুজের সাজায় বাংলাদেশ স্লোগানে সুনামগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি, নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করবে প্রত্যাশা। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবার নিয়ে যাচ্ছে বিস্তারিত আয়োজনে। বিশেষ সাংবিধানিক অর্ডারে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞ কমিটি। রাজনৈতিক দলগুলোর কাছে নতুন এই প্রস্তাবনা জাতীয় ঐকমত্য কমিশন উপস্থাপন করলে বিএনপি, গণফোরাম, বাম দলগুলো সহ বিভিন্ন দল বলেছে এটি হবে সাংবিধানিক নৈরাজ্য। জান্নাতুল বাকিয়ার রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকায় দীর্ঘ আলোচনাতেও ঐকমত্য হয়নি। এই অবস্থায় জাতীয় ঐকমত্য কমিশন বিশেষজ্ঞ কমিটির সঙ্গে আলোচনা করে নতুন প্রস্তাব দিয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক বিষয়গুলো নিয়ে গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশের সাথে দ্বিমত করেছে বিএনপি। আমরা বলেছি জাতীয় সংসদে যারা ভোট প্রদান করবেন এমপিদেরকে, তার তো একটা জাতীয়ভাবে পরিসংখ্যান হবে যে কতজন ভোট দিলেন, কত ভোটার ভোট দিলেন, তার মধ্যে ম্যাক্সিমাম ভোটার মেজরিটি যদি এই জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে, এই সংস্কারগুলোকে স্বীকৃতি দিয়ে হ্যাঁ বা না বলে, সেটা একটা লেজিটিমেসি আসবে। গণফোরাম সহ সমমনা বাম দলগুলো বলছে বিদ্যমান সরকারের অধীনেই বিশেষ সাংবিধানিক অর্ডার দেয়া যায় না। আজকে ঐকমত্য কমিশনকে বলেছি 2-3টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে তারা এটা তৈরিতে বৈষম্য তৈরি করেছে দলগুলোর মধ্যে। জামাতে ইসলামী আগামী নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায়। কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমেই এটা বাস্তবায়ন করতে হবে, প্রয়োজনে এরপরে গণভোটে আমরা যেতে পারি। গণপরিষদের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে এনসিপি। গুলো প্রশ্ন আছে যে এই সাংবিধানিক আদেশ এটা যদি আমরা দিই তাহলে বর্তমান সংবিধানের স্ট্যাটাস কি হবে। জাতীয় ঐকমত্য কমিশন বলছে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশ তুলে দেবে কমিশন। গণভোটের মধ্য দিয়ে যখন জনগণের সম্মতি পাওয়া যাবে তখন থেকে এটাকে ভ্যালিডেটেড বলে মনে করা হবে। নতুন প্রস্তাবনার সাথে জুলাই সনদের কয়েকটি ধারা সাংঘর্ষিক বলে জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। স্পষ্ট করে বলতে চাই, জান্নাতুল বাকিয়া, চ্যানেল আই, ঢাকা। এবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার সাথে যোগ দেবেন 3 রাজনৈতিক দলের 4 প্রতিনিধি। অধিবেশনে ডক্টর ইউনূস আনুষ্ঠানিক বক্তব্য রাখবেন 26শে সেপ্টেম্বর। এবার রোহিঙ্গা সংকট নিয়ে বিশেষ সভা হবে। মান্তুর রহমানের রিপোর্ট। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে 22 সেপ্টেম্বর নিউ ইয়র্ক রওনা হবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাম্প্রতিক ইতিহাসে নজির না থাকলেও এবার সাধারণ অধিবেশনে যুক্ত হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি। আমাদের প্রতিনিধি দলের এবার 4জন রাজনীতিবিদ যাচ্ছেন। এটা করা হয়েছে কারণ যেহেতু আমরা একটা পর্যায়ের দিকে যাচ্ছি যেখানে রাজনীতিবিদদের কাছেই দেশের সার্বিক পরিচালনা ভার হস্তান্তর করা হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং হুমায়ুন কবির বিএনপি থেকে, জামাত ইসলামী থেকে সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের এবং
এনসিপি থেকে আখতার হোসেন, এই 4 জন যাবে। প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা জানান, জাতিসংঘ অধিবেশন চলাকালেও প্রতিবাদের মুখে পড়তে হতে পারে তাদের। সর্বসম্প্রতি যে ঘটনাটা ঘটেছিল সেটার ব্যাপারে কিন্তু ব্যবস্থা নেওয়া ছিল এবং খবর যেটুকু এসেছে তার সব কিছু কিন্তু সত্য না। যেমন যেটা যে গাড়িটাকে হ্যারাস করা হয়েছে সেই গাড়িতে কিন্তু মাহফুজ ছিলেন না। আমি আসলে খুব আশঙ্কা করছি না, কারণ যে এনওয়াইপিডি এ ব্যাপারে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট তারা তাদের বিস্তর অভিজ্ঞতা, এবং আপনারা যারা গেছেন তারা দেখবেন যে মোটামুটি 3 হাত দূরে দূরে একটা গাড়ি এনওয়াইপিডি এরকম অবস্থা থাকে, বিশেষ করে যে রাস্তাগুলো ব্যবহার করে ডিটেলটা। আমি আশা করছি যে কোনো মিসঅ্যাপ ঘটবে না, তবে ডেমনস্ট্রেশন হবে এটা কিন্তু আমি ধরে নিচ্ছি, কারণ এটা ঠেকানোর উপায় আমাদেরও নেই, ওদেরও নেই। জাতিসংঘের অধিবেশনে সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে রোহিঙ্গা সংকট বিষয়ে উচ্চ পর্যায়ের বিশেষ সভা হবে। রহমান, চ্যানেল আই, ঢাকা। রোহিঙ্গা ইস্যুতে নিজেদের নির্বুদ্ধিতায় বাংলাদেশ যেন বড় শক্তিগুলোর খেলার অংশে পরিণত না হয় সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সমাজচিন্তক ফরহাদ মাঝার। রোহিঙ্গা সমস্যাকে শুধু মানবিক দৃষ্টিকোণ থেকে না দেখে রাজনৈতিক ও সামরিক কৌশলে দেখার পরামর্শ দিয়েছেন তিনি। নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন, বহুপাক্ষিক কূটনীতির মাধ্যমে এই সমস্যা দ্রুত সমাধান করতে চায় সরকার। মাসুর শাকিলের রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন সামনে রেখে রোহিঙ্গাদের কণ্ঠস্বর ও প্রত্যাশা বিষয়ে রাজধানীতে জাতীয় সংলাপের আয়োজন নীতি গবেষণা কেন্দ্রের। আলোচকরা বলেন, রোহিঙ্গা ইস্যুকে শুধুমাত্র মানবিক সমস্যা হিসেবে দেখলে সমস্যার সমাধান হবে না। নাগরিকত্ব, গণহত্যা ও প্রত্যার্পণকে একই টেবিলে রেখে সমাধান ভাবতে হবে। Reducing the Rohingya problem into a simple humanitarian problem. It is not a humanitarian problem. It is also a military strategic issue as well. Very concerted effort to real sense of pressure on Myanmar. So until and unless exerting pressure, the things will not be changed in the coming days. সরকারের উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, সামরিক কৌশল নয়, বহুপাক্ষিক মানবিক কূটনীতির মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান চায় সরকার। I believe that our effort has been diplomatic, not military solution. I believe the military cannot resolve this kind of crisis. Then probably we would not have seen so long, or for 70 odd years, the crisis of Palestine could have been resolved militarily. Therefore, it has to be combination of diplomacy, combination of international help, and of course, the backing by the military. জাতিসংঘের সাধারণ অধিবেশনকে রোহিঙ্গা ইস্যুর সমস্যার সমাধানে কাজে লাগানোর পরামর্শ আলোচকদের। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারিতে প্রথম ভাগে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। বলেছেন, ইতোমধ্যে নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। রমজানের আগে ফেব্রুয়ারি শুরুর দিকেই ভোট হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় পার্লামেন্টের সদস্য মুনির তেসৌরির নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘ বিরতির পর ছাত্র সংসদ নির্বাচন শুরু হওয়ায় সাধারণ মানুষের, বিশেষ করে তরুণদের মধ্যে নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। অধ্যাপক ইউনূস বলেন, কিছু মহল নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করলেও সরকার নির্ধারিত সময়ে ভোট আয়োজনের ব্যাপারে অটল। প্রায় 1 ঘণ্টা ব্যাপী আলোচনায় প্রধান উপদেষ্টা ইউরোপীয় পার্লামেন্টের সদস্য, সরকারের চলমান সংস্কার উদ্যোগ, বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক রূপান্তরের ইউরোপীয় ইউনিয়নের সহায়তা এবং রোহিঙ্গা সংকট নিয়ে মতবিনিময় করেন। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবে বলে প্রত্যাশা করছে ইউরোপীয় ইউনিয়ন, ইইউ। গুলশানে ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ে সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বিএনপির 6 সদস্যের প্রতিনিধি বৈঠক শেষে এমনটাই জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন। কেউ পিআর চাইলে জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী নির্বাচনের পর সংসদে তা পাশ করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে দ্রুত একটি গণতান্ত্রিক সরকার দেখতে চাওয়ার কথাও জানানো হয়েছে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।
জামাত দেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায় উল্লেখ করে পিআর ইস্যুতে ইসলামী দলগুলোর আন্দোলনে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, এ থেকে প্রমাণ হয় ঐকমত্য কমিশনের আলোচনার প্রতি সম্মান দেখাচ্ছেন না তারা। নির্বাচনে জামাত ইসলামীর অনীহা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। রাহুল রায় রিপোর্ট। জামায়াতে ইসলামী সহ কয়েকটি ইসলামী দলের আন্দোলন কর্মসূচি নিয়ে মঙ্গলবার প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এরপর দিনে এই ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। নিশ্চয়ই নির্বাচন নিয়ে তাদের অনীহা আছে, তা না হলে যেখানে আলোচনাই শেষ হয় নাই এবং যেখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঐক্যমত পোষণ করেছি, আর যে জায়গা থেকে ঐক্যমত হয়নি এটাই তো স্বাভাবিক, তাই না? আমরা বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন দর্শন, আমাদের চিন্তা ভাবনা সব কিছু তো আলাদা। এখানে যে জায়গাটা ঐক্যমত হয় নাই, তো সেই জায়গাটার উপর ধরে আপনি ঐক্যমত যদি সেই বিষয়টা ধরে আপনি যদি একটা কর্মসূচিতে চলে যান, তার মানে কি? তার মানে তারা ঐক্যমতের যে আলোচনা সে তার প্রতি কোনো সম্মান দেখাচ্ছে না। আন্দোলন কর্মসূচির অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা এমন প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। কোনো শক্তি এখানে দেশকে একটা আবার অস্থিতিশীল পরিস্থিতিকে নিয়ে যাচ্ছে এবং এর মাধ্যমে আবার যেই শক্তি পালিয়ে গেছে, যাদেরকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে, তাদের জন্য কি কোনো স্পেস ক্রিয়েট করা হচ্ছে কিনা, এটাও তো একটা প্রশ্ন আসতে পারে, তাই না? এবং আমরা তো ইতিমধ্যে লক্ষণও দেখতে পাচ্ছি, এই যে প্রক্রিয়া যারা চালাচ্ছে, এই যে কর্মসূচির কথা বলে, তারা কি বাংলাদেশকে একটা ফেইল্ড স্টেটের দিকে নিয়ে যেতে চাচ্ছে? তারা কি বাংলাদেশের মধ্যে একটা বিবাদমান অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে? তাদের উদ্দেশ্য কি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার ছিল? এই প্রশ্নগুলো তো উঠছে, নাকি ওইটা একটা কাভার আপ ছিল? ওই কাভারের মাধ্যমে এসে আবার তারা তাদের রাজনীতিটা শুরু করেছে এবং তাদের রাজনীতি যদি গণতান্ত্রিক হয়, এই পথে তো যাওয়ার কথা না। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্রের স্বার্থে নির্বাচনের বিকল্প নেই। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জাতীয় পার্টি মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, যে ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টির শীর্ষ নেতাদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলার আবেদন করা হয়েছে তাতে সরকারের ঊর্ধ্বতন মহলের সংশ্লিষ্টতা রয়েছে। অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, দেশ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। ওবায়দুর রশিদের রিপোর্ট। মিছিলে হামলা চালিয়ে গণ অধিকার পরিষদের নেতা আখিরুজ্জামান সম্রাটকে গুরুতর আহত করার অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সহ দলের 150 নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় মঙ্গলবার হত্যা চেষ্টা মামলার আবেদন করা হয়। এ প্রসঙ্গে চ্যানেল আয়ের সাথে কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব। ওই সময় তারা আমাদের অফিসে আগুন দিতে আসছিল এবং তারপরে লাঠিচার্জ হয়। সেই লাঠিচার্জেই অনেকে আহত হয় এবং আমাদেরকে তারা আঘাত করেছিল। আমাদের অনেক কর্মী এখনও মাথায় ব্যান্ডেজ আছে, চিকিৎসারত আছে। আমরা এই বিষয় নিয়েও একটা মামলা করতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ আমাদের মামলাটি এখন পর্যন্ত নেয়নি। এই ভিত্তিহীন অভিযোগের মামলা যদি থানা গ্রহণ করে তাহলে এটা একটা বাজে নজির হবে এবং অবশ্যই সরকারের ঊর্ধ্বতন মহল এতে সংশ্লিষ্ট আছে বলে আমাদের মনে হয়। শামীম হায়দার পাটোয়ারী বলেন, সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে, তাই অনেক রাজনৈতিক দল চাপে রয়েছে। সামনে আসলে একটা ইনক্লুসিভ ভোট করা খুব কঠিন হবে, তো সরকারের সেই রকম একটি ভোট করার সক্ষমতা আছে বলে তো মনে হচ্ছে না। এই ফ্র্যাগমেন্টেশন নিয়ে একটি দেশ কিভাবে ভোটের ট্রেনে উঠবে, কিভাবে ভোটটি হবে, কিভাবে সেই ভোটে সকল ভোটার, সকল দল পার্টিসিপেট করবে, আমার তো মনে হয় দেশ সংঘাতের দিকে যাচ্ছে আস্তে আস্তে। দেশের স্বার্থে সব দলের সাথে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। বুয়েট শিক্ষার্থীদের 3 দফা বাতিল সহ বিভিন্ন দাবিতে রাজধানী তেজগাঁওয়ে 3 ঘন্টার বেশি সময় সড়ক অবরোধ করে রাখে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একই দাবিতে দেশের বিভিন্ন স্থানে অবরোধ ও বিক্ষোভ হয়েছে। বুয়েট ও পলিটেকনিক শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা যাচাই করে কমিটির সভা শেষে উপদেষ্টা ফজলুল কবির খান বলেন, কমিটির সুপারিশ না পাওয়া পর্যন্ত কোনো পক্ষ আন্দোলন করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। এনামুল কবির উপমের রিপোর্ট। বুয়েট শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার নামে সরকার প্রকৌশল কর্মক্ষেত্র সংকুচিত করছে, এমন অভিযোগে কয়েকটি দাবি আদায়ে তেজগাঁওয়ে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় পলিটেকনিকের শিক্ষার্থীরা। জাতির সামনে উপস্থাপন করে
আজকে জাতিকে বিভ্রান্ত করছে। বিএসসি ইঞ্জিনিয়াররা আমাদের পিছন থেকে ষড়যন্ত্র করতেছে এবং আমাদের যে শিক্ষা খাত এটা ধ্বংস করার জন্য তারা 3 দফা দাবি উত্থাপন করেছে। ওদেরও হাজার হাজার ফেল করে, তারপরে ওদের থেকেও ভালো ক্যারিয়ার আসে। ইভেন ডিইউ বুয়েট ওদের থেকেও মানুষ পাশ করে বের হয়ে বেকার ঘুরতেছে। তো ওদের সেকশনটাকে আমরা হেও করছি। অবরোধে রেইনবো ক্রসিং থেকে মহাখালী পর্যন্ত সড়কে বন্ধ থাকে যানবাহন চলাচল। প্রশাসনের অনুরোধে টানা 3 ঘন্টা পর সড়ক থেকে সরে যান পলিটেকনিকের শিক্ষার্থীরা। একই দাবিতে দিনাজপুরে অবরোধ করা হয় রেলপথ। বিক্ষোভ হয়েছে শিল্প শহর গাজীপুরেও। সড়ক অবরোধ হয়েছে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে। কুষ্টিয়া ও নওগাঁয় বিক্ষোভ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। প্রকৌশল শিক্ষার্থীদের ইস্যু নিয়ে সচিবালয়ে কথা বলেন উপদেষ্টা ফাউজুল কবির খান। ওনারা তো বলে দিচ্ছেন, ওনারা বলছেন যে আজকে থেকে ওনারা উঠায় নেবেন এটা। আমরা চাই না যে রাস্তায় জনদুর্ভোগ হোক এমন কোনো কর্মসূচি কেউ দেন। আর আমরা তো কারো পক্ষের সরকার না। আমরা মনে করি যে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান। সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। বাড়তি আয়ের সুযোগ, তারপরও সরকারি কর্মকর্তারা প্রকল্প পরিচালক হতে চাইছেন না। একনেক বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ এই তথ্য জানিয়েছেন। ঘুষ দুর্নীতির সুযোগ কমে যাওয়ায় কারো এই মনোভাব বলে মনে করেন তিনি। জোড়াতালি দিয়ে পুরনো প্রকল্প পাশ করতে হচ্ছে প্রতি একনেক বৈঠকে। এ নিয়ে অসন্তুষ্টি জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রিজভী নেওয়াজের রিপোর্ট। প্রধান উপদেষ্টা সভাপতিত্বে পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা চলতি অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে অধোগতি নিয়ে হতাশা প্রকাশ করেন। প্রকল্প পরিচালক তো সাধারণত সরকারি কর্মকর্তাদের থেকে, মন্ত্রণালয় থেকেই নেওয়া হয়। প্রকল্প পরিচালক কেউ বেশি হতে আগ্রহী না, এটা ভালো লক্ষণ। প্রকল্প পরিচালক হলে তো অনেক বাড়তি আয়ের সুবিধা থাকে, কিন্তু এখন কেউ প্রকল্প পরিচালক হতে চাচ্ছেন না। বড় প্রকল্প নিয়ে গুটি কয়েক ঠিকাদারের দৌরাত্ম্য কমাতে ক্রয় আইন সংশোধন চূড়ান্ত করেছে সরকার। মাফিয়া চক্র বলবো আমি, তাদের একটা যেভাবে মূল্যায়ন করা হতো সেই সূত্র ধরেই শুধু তারাই ক্রমাগতভাবে কয়েকটা কোম্পানির দখলে ছিল এবং এভাবেই মূল্যায়ন প্রক্রিয়াই এভাবে ছিল। যেখানেই সে কাজ করুক না কেন, অন্য জায়গায় সেই ঠিকাদার প্রতিষ্ঠানের আসলে পুরো রেকর্ড বিভিন্ন জায়গায় কী রকম, সেখানে তাদের কাজের যে গুণগত মান সেগুলো কেমন ছিল, একজনের নামে দরপত্র নিয়ে তারপর সেটা অন্যজনের বেনামে যাতে শ্যাডো যেটা হয়, রাজনীতির প্রভাবশালীরা নিয়ে তারপর অন্যদেরকে কাজ দিয়ে দেয়, সেটা সম্ভব হবে না। একনেক বৈঠকে প্রায় ৮,০০০ কোটি টাকা ব্যয় ধরে ১৩টি প্রকল্প অনুমোদিত হয়েছে। রিজভী নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ বিপর্যয় রোধে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে হাওর অধ্যুষিত জনপদ সুনামগঞ্জে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর কোম্পানি বাংলা লিংকের সাথে নিয়ে বৃক্ষ বিতরণ করা হয়েছে। এমন উদ্যোগ নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করবে প্রত্যাশা সুধীচন্দ্রের। জাহাঙ্গীর আলমের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। গাছ শুধু প্রাণ রক্ষাতেই ভূমিকা রাখে না, তারও রয়েছে প্রাণ আর অনুভূতি। ঐতিহ্যবাহী সুনামগঞ্জ সরকারি সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থাপনা দিল সবুজ রক্ষার বার্তা। সবুজ পাহাড় বিস্তীর্ণ হাওরে প্রাণ প্রাচুর্যের জেলা সুনামগঞ্জের পরিবেশগত ঐতিহ্য ফেরাতে বাংলা লিংকের সহায়তায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। মানুষ তার অপরাধ প্রবণতা কমিয়ে ফেলে যদি সে সবুজের মধ্যে থাকে, এবং এই যে সবুজের মধ্যে যখন সে বিচরণ করবে তখন কিন্তু তার অপরাধ করার প্রবণতা কমে আসে। প্রায় 12.5% অপরাধ প্রবণতা কমে যায় গবেষণায় দেখা গেছে।
সুতরাং যে গাছ এত ধরনের উপকার করে সেই গাছ আমরা আসুন হাতে হাত মিলিয়ে সারা বাংলাদেশে রোপণ করি এবং বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। ব্যতিক্রমী আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ছিল উচ্ছ্বাসী প্রতিক্রিয়া। এই গাছটি বাসায় নিয়ে আমরা রোপণ করব এবং যত্ন করে গাছটাকে আমরা বড় করে তুলব। গুরুত্বপূর্ণ যে জিনিসটি দরকার সেটি হচ্ছে অক্সিজেন, সেটা আমরা গাছ থেকে পাই। এই গাছ থেকে তারা ফল পাবে, কাঠ পাবে। গাছগুলা আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন। বৃক্ষায়নের উদ্যোগ তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন করবে প্রত্যাশা বিশিষ্টজনদের। গাছের সাথেই আমাদের জীবন অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রকৃতি না বাঁচলে আমরা বাঁচবো না। প্রকৃতির ভারসাম্য যাতে ঠিক থাকে আর সর্বান্ত চেষ্টা করে যাব। কার্বন ডাইঅক্সাইড ধ্বংস করতে হলে গাছ লাগানো দরকার। গাছ বিতরণকে আমি অভিনন্দন জানাই। প্রকৃতিকে সাজানোর সংগ্রামে আমরা শরীক হতে পেরে আমরাও ধন্য, আমরা গর্বিত যে আমাদের দেশে এখনো এই চিন্তা ভাবনা নিয়ে বিভিন্ন সংগঠন এগিয়ে আসে। আমরা ভবিষ্যৎ প্রজন্মকে একটা আলো দেখাচ্ছি, একটা চারা আমরা রোপণ করছি। বৃক্ষরোপণ করে আমরা সবুজ বাংলাদেশ, সবুজ পৃথিবী হোক, এটাই হচ্ছে আমাদের সফলতা। সভ্যতার টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে দলমত নির্বিশেষে সবুজ আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। ঢাকার বনশ্রী আবাসন এলাকার এফ ব্লকটি একটু অন্যরকম। এখানে বেশিরভাগ বাড়ির উপরেই সবুজের অস্তিত্বের দেখা মেলে। অধিকাংশ বাসিন্দা ছাদ কৃষির তাগিদ অনুভব করেছেন। প্রকৌশলী দিলশাদ হোসেন তাদেরই একজন। তার ছাদ কৃষি উদ্যোগ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকা বনশ্রীতে 2000 বর্গফুটের এই ছাদের চারপাশ সাজানো হয়েছে পরিকল্পিত কাঠামোয়। এখানে বেশিরভাগই আম গাছ। মাঝের অংশে উৎপাদন হচ্ছে বিভিন্ন শাক আর সবজির ফসল, যা দিয়ে পরিবারের শাক আর আমের চাহিদা মিটিয়েছেন প্রকৌশলী দিলশাদ হোসেন। পুঁইশাক কিনতে হয় না, বরঞ্চ কিছু আত্মীয় স্বজনকে আবার কিছু টুকটাক দিতে হয়। সবচেয়ে বড় কথা কি, এখানে আম গাছ আমার বেশি, তো অনেকগুলো আম হয়। আমের দিনে হইলে দেখা যায় তো প্রত্যেকটা গাছে মোটামুটি অনেক আম ধরে, অনেক পেঁপে ওঠাতে ধরছে। এখানকার সুবিধা ভোগ করেই অবসরে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। শহরে সবুজ ফিরিয়ে আনতে জাতীয় পর্যায়ে উদ্যোগ বাড়ানোর কথাও বলছিলেন। আমাদের এখানে ভালো গাছ পাওয়া যায় না ঢাকার আশেপাশে। ভালো গাছের জন্য যাইতে হয় একুরিয়া গেলে একটু গাছ পাওয়া যায়, আর বড় বড় নার্সারিগুলা গাজীপুর দূরে। বৃক্ষমেলার মতো এটা একটু ডিউরেশনটা বেশি রেখে একটু মনে করার করলে আমার মনে হয় ভালো হয়, বৃক্ষমেলার প্রচারটা কম হয়। দেশ জুড়ে এই কার্যক্রম ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশা তার। একজনের দেখা দেখি অন্যরা এগিয়ে আসার ফলে ঢাকার বনশ্রীর এই এফ ব্লকের প্রায় প্রতিটি বাড়িতেই প্রতিষ্ঠা লাভ করেছে ছাদ কৃষি। এভাবে যদি গোটা বাংলাদেশে ছড়াতে থাকে তাহলে শহরের যে উষ্ণায়ন সেটা যেমন কমে আসবে, সবুজায়ন বাড়বে, একই সাথে পারিবারিক শাকসবজি ফলমূলের চাহিদা অনেকটাই এখান থেকে মিটবে। ঢাকার বনশ্রীর দিলশাদ হোসেন ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। ধন্যবাদ রাহুল। নিউ ইয়র্কে কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হলো প্রবাসীদের জনপ্রিয় অনুষ্ঠান এনআরবি অ্যাওয়ার্ড 2025। অল কাউন্টি হোম কেয়ারের নিবেদনে অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শো টাইম নিউজের কর্ণধার খায়রুল ইসলাম খোকন। অনুষ্ঠানে বিভিন্ন খাতে অবদান রাখায় বেশ কয়েকজনকে সম্মাননা জানানো হয়। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুব্রত গায়নের রিপোর্ট। গান, নাচ, ফ্যাশন শো আর আড্ডায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হলো প্রবাসীদের জনপ্রিয় অনুষ্ঠান এনআরবি অ্যাওয়ার্ড 2025। অল কাউন্টি হোম কেয়ারের নিবেদনে অনুষ্ঠানে আগতদের স্বাগত জানান শো টাইম মিউজিকের কর্ণধার খায়রুল ইসলাম খোকন। আশা করি আপনারা ভবিষ্যতে এভাবে আমাদেরকে সহযোগিতা করে উপস্থিত হয়ে আমাদেরকে উৎসাহ দেবেন। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিদেশের মাটিতেও ধরে রাখার কথা জানান অতিথিরা। আমরা বাংলাদেশি, আমরা বাংলার কথা বলি, বাংলার সংস্কৃতি এখানে ধরে রাখার জন্যই এই অনুষ্ঠানের দরকার আমাদের। আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং এই অ্যাওয়ার্ডের মাধ্যমে আমার আরো দায়িত্ববোধ বেড়ে গেছে। শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা সহ বিভিন্ন খাতে অবদান রাখায় গুণীদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা। পুরস্কার প্রাপ্তদের মধ্যে রয়েছেন নুরুল আজিম, কামরুজ্জামান বকুল, শাহ মাহবুব, তিনিয়া হাসান, টিনা রাসেল সহ অন্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক্তার এনামুল হক।
বিশেষ অতিথি ছিলেন রিজা পারভিন ও শাহনাজ বেলি। সম্মানিত অতিথি ফাহাদ সুলাইমান, মোহাম্মদ কাদের শিশির, নুরুল আমিন বাবু, নুরুল আজিম, ইশতিয়াক রুমি ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ এ খালেক। অনুষ্ঠান পরিচালনা করেন মিয়া মোহাম্মদ দুলাল, ইশরাত জাহান ঈশা ও বাবু জামান। সুব্রত গাইন, চ্যানেল আই। চট্টগ্রামে নারীর প্রজনন স্বাস্থ্য নিয়ে বিশেষজ্ঞদের বৈজ্ঞানিক সেমিনার হয়েছে। পলিসিস্টিক ওভারি সিনড্রোম PCOS বিষয়ক এই সেমিনারে উদ্যোক্তা ছিলেন প্রফেসর ডাক্তার মাহফুবা খানম পরাগ। তিনি বলেন, PCOS কেবল একটি চিকিৎসা নয়, এটি নারীর স্বপ্ন, মাতৃত্ব ও আত্মবিশ্বাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন USTC সহকারী অধ্যাপক ডাক্তার আলিয়া আমিনুল হক এবং এন্ড্রোক্রাইনোলজিস্ট ডাক্তার ASM তৌহিদুল ইসলাম। তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী পাশ করে ফ্যাসিবাদের মতো তামাককেও দেশ থেকে তাড়াতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার। বাংলা একাডেমির কবি শামসুর রহমান সেমিনার কক্ষে নারী মৈত্রী আয়োজিত নারী, শিশু ও তরুণদের স্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার গুরুত্ব শীর্ষক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। নারী মৈত্রী নির্বাহী পরিচালক শাহিন আক্তার ডলি সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি। বাংলাদেশ ক্যান্সার সোসাইটি সভাপতি অধ্যাপক ডক্টর গোলাম মহিউদ্দিন ফারুক, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান সহ অন্যরা। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজা পুরোপুরি দখল নিতে শহরের উপকণ্ঠে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। অভিযানে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলার কারণ গাজা সিটি টেলিফোন ও ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে। এতে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে গাজা। ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে 350 বছরের পুরনো একটি মসজিদ। গাজায় ইসরায়েল জাতিগত নিধন চালাচ্ছে বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাতিসংঘ। ভৌমি সারথী রিপোর্ট। গাজা উপত্যকার সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। অভিযানের কারণে গাজা সিটির টেলিফোন ও ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়ায় গাজাবাসী পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অভিযান চলছে পশ্চিম তীরের নাবলুসেও। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, হামাসকে পরাজিত করতে গাজায় অবকাঠামোগুলোতে হামলা চালাচ্ছে প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে আবারও কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযানে হতাহতের সংখ্যা বহুগুণ বাড়বে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। গাজায় ইসরায়েলি স্থল অভিযানে সেখানে বসবাস করা 10 লাখ ফিলিস্তিনির বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংঘাত শুরুর প্রায় 2 বছর পর জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল। ভৌমি সারথী, চ্যানেল আই। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। কানাডার হ্যালিফ্যাক্সে বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন অব নোভা স্কটিয়া BDCASN এর আয়োজনে রবীন্দ্র নজরুল সন্ধ্যা হয়েছে। ঐতিহাসিক লেফটেন্যান্ট গভর্নরের ভবনে এটি প্রথম কোনো বাংলাদেশি সাংস্কৃতিক আয়োজন। অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন নোভা স্কটিয়ার মেয়র মাইক সাভাজ। তিনি নোভা স্কটিয়ার বহু সংস্কৃতির বিকাশে এ ধরনের উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। এরপর BDCANS-এর চেয়ারম্যান মোহাম্মদ গোলাম কিবরিয়া তালুকদার বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্য প্রভাসে তুলে ধরার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করা হয়। আয়োজকদের আশা, নোভা স্কটিয়ায় বাংলাদেশি সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য ছড়িয়ে দিতে নতুন মাত্রা যোগ করবে এমন আয়োজন। এবারে ঢাকা ব্যাংক PLC বাণিজ্য সংবাদ। ত্রিশটি দেশের অংশগ্রহণে ফ্রান্সের প্যারিসে চলছে ইউরোপের সবচেয়ে বড় বস্ত্রশিল্প মেলা টেক্স ওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং।
3 দিনের এই মেলায় বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরো ইপিবি এবং প্যারিসের বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় দেশের 18টি পোশাক শিল্প প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ফ্রান্স থেকে এম এ হাশেমের রিপোর্ট। বিশ্বে ফ্যাশনের রাজধানী হিসাবে খ্যাত প্যারিস, বিভিন্ন দেশের গার্মেন্ট শিল্পের সাথে জড়িত প্রতিষ্ঠানগুলো ফ্রান্সের শরৎকালীন এই বস্ত্রমেলা টেক্সট ওয়ার্ল্ডে এসে নতুন বিক্রয়াদেশ, নিজেদের ব্যবসার প্রচার প্রসার এবং নতুন ডিজাইনের পোশাক প্রদর্শন করছে। যেহেতু আমাদের এখানে একটা বড় বাজার, ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের এক্সপোর্টের প্রায় 50% কভার করছে, আমাদের যে স্ট্রেংথ এবং আমাদের কমপ্লায়েন্স সেটা জানান দেওয়ার জন্য এটা একটা বড় প্ল্যাটফর্ম। The pavilion is still very helpful for companies who are starting to find a market in Europe because they can help you with support. বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা এই বাণিজ্য মেলায় অংশগ্রহণের মাধ্যমে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি রপ্তানি বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করেন। বাংলাদেশ সরকার তথা ইপিবি সর্বতভাবে চেষ্টা করছে যাতে এই মেলাতে অংশগ্রহণ করে আমাদের যে মেইন টার্গেট যেটি এক্সপোর্ট আরও উন্নীত করা সেটি সম্ভব হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সবাই যদি একটা ছাউনির নিচে থাকে, সাপোজ আন্ডার বাংলাদেশ প্যাভিলিয়ন, তাহলে কি হলো, বায়াররা সবাই এক জায়গায় সবাইকে পেয়ে গেল। আমাদের আরও বেশি পার্টিসিপেশন হওয়া উচিত এবং বাংলাদেশকে ব্র্যান্ডিং করার জন্য আমাদেরকে আরও সুন্দর প্রিপারেশন নিয়ে জয়েন করা উচিত। এ ধরনের বৈশ্বিক আসরে নতুন ক্রেতা আকর্ষণের ক্ষেত্রে দেশের প্যাভিলিয়ন বা দেশকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপনের উপর গুরুত্ব আরোপ করেন মেলায় আগত বাংলাদেশিরা। ফ্রান্সের টেক্সট ওয়ার্ল্ড থেকে এম এ হাশেম, চ্যানেল আই। বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ অংশগ্রহণে চট্টগ্রামে অপারেশন প্যাসিফিক এঞ্জেল 25-3 নামের সপ্তাহব্যাপী সামরিক মহড়া শুরু হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর চট্টগ্রামে জহুরুল হক ঘাঁটিতে শুরু হওয়া এই মহড়া চলবে 7 দিন। যৌথ মহড়ায় এই অঞ্চলের আকাশ, স্থল ও যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলায় রণকৌশল সহ আহত রোগী পরিবহনে এক বিমান থেকে অন্য বিমানে স্থানান্তর ও প্রশিক্ষণ দেয়া হবে। মহড়া স্থলভাগে যুদ্ধকালীন প্রস্তুতির জন্য ট্র্যাকিং সার্ভাইভাল এক্সারসাইজ অন্তর্ভুক্ত করা হয়েছে। ট্র্যাকিং মহড়ার মাধ্যমে শত্রুর গতিবিধি শনাক্তকরণ, গোপনীয়তা অনুসরণ এবং কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করার সক্ষমতা তৈরি হয়। এই মহড়া ভবিষ্যতে যৌথ অপারেশন পরিচালনায় গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে আশা করছেন উভয় পক্ষ। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী দুর্গাপূজায় দেশের নিরাপত্তার কোনো শঙ্কা নেই। এরই মধ্যে নজরদারি শুরু হয়েছে, মণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন হবে শীঘ্রই। রাজধানীতে রমনা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় মন্দিরের সভাপতি অপর্ণা রায় দাস বলেন, বাংলাদেশের হিন্দুরা খুবই সুন্দর পরিবেশে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারছে। এটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি বড় দৃষ্টান্ত বলে উল্লেখ করেন তিনি। ভারতের ওই কুকুর ঘেউ ঘেউ করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে। আমি আশ্বস্ত করতে চাই, গতবারের চেয়েও এবার পূজা আরও ভালোভাবে হবে, পূজা যেন নির্বিঘ্নভাবে হতে পারে। এই জন্য আমরা একটা কিন্তু নতুন অ্যাপও খুলেছি, কোথায় কি ঘটবে এটা সাথে সাথে যেন জানা যায়। পূজা কমিটিকেও কিন্তু আমরা অনুরোধ করেছি, তারাও যেটা এটা সব সময় অবজার্ভ করার জন্য তাদেরও কিন্তু 7 জন লোক থাকবে। আমাদের আনসার থাকবে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর লোক থাকবে, পুলিশ থাকবে, সাথে সাথে তাদেরও নিজস্ব লোক থাকবে। কোনো 24 ঘন্টা এটা পুরো অবজারভেশনের ভিতরে থাকবে। চিটাগাং চেম্বারের আসন্ন নির্বাচনে ফ্যাসিবাদী পরিবারতন্ত্রকে পুনর্বহালের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে চট্টগ্রামের সচেতন ব্যবসায়ী সমাজ ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন। চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা এই অভিযোগ করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম সচেতন ব্যবসায়ী সমাজের আহ্বায়ক, চেম্বারের সাবেক সিনিয়র সহসভাপতি এস.এম. নুরুল হক। তিনি বলেন, দেশের অন্যতম প্রাচীন বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে অতীতের ভুয়া ভোটার, নাম সর্বস্ব, বিতর্কিত বৈষম্যমূলক টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ বাতিল সহ প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে।
ভবিষ্যতের নিরাপদ পৃথিবী বিনির্মাণে তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন করতে মেহেরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে গভীরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খায়রুল ইসলাম। সে সময় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুল ইসলাম, বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি খালিদ সাইফুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পরিবেশে ভারসাম্য রক্ষায় সবাইকে অন্তত একটি করে গাছ রোপণের আহ্বান জানান অতিথিরা। প্রিয় দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। বিশেষ সাংবিধানিক অর্ডারে জুলাই সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞ কমিটি পরামর্শ, সাংবিধানিক নৈরাজ্য বলে বিএনপি সহ কয়েক দলের মন্তব্য। জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার সাথে যোগ দেবেন 3 রাজনৈতিক দলের 4 প্রতিনিধি। রোহিঙ্গা সংকট নিয়ে বিশেষ সভার কর্মসূচি। ফেব্রুয়ারি প্রথম ভাগে উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজন, আবারও প্রতিশ্রুতি দিলেন প্রধান উপদেষ্টা। কিছু মহল পেছানোর চেষ্টা করছে অভিযোগ। জামাত দেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায় বলে বিএনপির দাবি। পিআর নিয়ে ইসলামী দলগুলোর আন্দোলন অস্থিতিশীলতার আশঙ্কা। কয়েক দফা দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক ও রেলপথ অবরোধের ভোগ। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে সুনামগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি, নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করবে প্রত্যাশা। সংবাদ শেষ করছি, শুভেচ্ছা।